এই গাড়িতে যেটা আমি সব থেকে বেশি ল্যাগ ফিল করেছি না, বিশ্বাস করো, সেটা হচ্ছে এই গাড়িটা যারা যারা নেবো ভাবছো তাদের জন্য কিন্তু কয়েকটা ছোট ছোট পয়েন্ট আছে। এটা একটা বেশ ভালো রকমের একটা পয়েন্ট যেটা কিন্তু অনেকেই মিস করে যেতে পারে। কোনো নেগেটিভ পয়েন্ট কোনো কিচ্ছু মাথায় আসে না, মনে হয় যে একটা গাড়ি কিনেছি ভাই। আমি মোটুকে প্রায় 26,000 কিলোমিটার চালিয়ে ফেলেছি। মোটুকে মানে আমার মেটিও 350কে, এবং সেটা সম্বন্ধেই আমি তোমাদেরকে এর কিছু ভালো জিনিস বলবো, কিছু কিছু জিনিস যেগুলো তোমাকে কম্প্রোমাইজ করতে হবে সেইগুলোই আমি তুলে ধরবো আজকে। তো প্রথমেই তোমাদেরকে বলি, যখন আমি গাড়ি কিনবো করে ঠিক করি, হ্যাঁ, তখন আমার কাছে ক্লাসিকও অপশান ছিল, মেটিওর অপশান ছিল, কিন্তু মেটিওর চুজ করার সবথেকে প্রধান কারণ ছিল লুকস। ক্লাসিক্যাল লুকসটা আমার দারুণ লাগতো, কিন্তু এর মধ্যে এটা সেই প্রথম দেখছি রয়্যাল এনফিল্ডে হারলে ব্যাপার আছে না, যদিও লুকসটা হচ্ছে একটা সাবজেক্টিভ ব্যাপার, নিজের পার্সোনাল চয়েস, কিন্তু এই গাড়ির যে লুকসটা ছিল না, সেই লুকসটা বিশেষ করে এই কালারটা যেটা আমার খুব পছন্দ হয়েছিল। তোমাদেরকে দেখায় এখানে আমার গাড়ির লুকসটা, মানে অ্যাকচুয়ালি গাড়ির রোড প্রেজেন্সটা খুবই ভালো। এই লুকসটার কারণেই এই গাড়িটাকে মানে ফার্স্ট আমার মানে চুজ করা। বাকি তো ইঞ্জিন দুটো সেমই অলমোস্ট, কিছুটা ক্লাসিকটা আর একটু বেশি রিল্যাক্স। এই গাড়িটা যারা যারা নেবো ভাবছো তাদের জন্য কিন্তু কয়েকটা ছোট ছোট পয়েন্ট আছে যেগুলো কিন্তু মাথায় মানে কনসিডার তোমাদের করেই গাড়িটা নেওয়া উচিত। তো আসবো সেই সব কিছু ভালো পয়েন্ট, কিছু যেগুলো কম্প্রোমাইজ করতে হবে, মানে এটা একটা ক্রুজার বাইক তো অনেকগুলো ব্যাপার থাকে যেগুলো তোমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে। তো চলো বাকি পয়েন্টের দিকে আস্তে আস্তে বেরোই। বাকি পয়েন্ট ডিসকাস করতে গেলে গাড়িটা চালাতে হবে, তো চালাতে বলাই ডিসকাস করে ভালো। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এইটা, যেটা এখন আমি করছি। বিশেষ করে এরকম ন্যাচারাল বিউটি, এরকম জনশূন্য রাস্তা, আর তার সঙ্গে তোমার গাড়ি 3rd নাম্বার গিয়ার, 30-40 স্পিড, উফ, এটাই মনে রয়্যাল এনফিল্ড বা যে কোনো লং স্ট্রোক ইঞ্জিনের সব থেকে দারুণ ব্যাপার। মানে যে ফিলিংসটা অসাধারণ, মানে বিশ্বাস করো বাকি সব পয়েন্ট একদিকে, কিন্তু এই ফিলটা আরেক দিকে। এই যে একটা টার্নিং আমি হালকা করে পুল করছি, তার সঙ্গে গাড়ির যে থামটা, এটা পারফেক্ট কম্বিনেশন, মানে এটা ফিল করার ব্যাপার। আমি বলে হয়তো বোঝাতে পারবো না, ফিল তো আছে ভাই, ফিল তো আছে। আচ্ছা, 3rd পয়েন্ট, যারা হয়তো খুব বেশি টপ এন্ড চাও না, মানে খুব বেশি বাইকের স্পিড একদম টপে নিয়ে যাবো 130-40, এটা কিন্তু পসিবল নয়। আমি আগেই বলে রাখছি, আমি যাই যখন হাইওয়েতে, তখন একবার দুবার মনে হয় যে মানে 80-90 পেরোনোর পর মনে একটু ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনটা না হলে বেটার হতো, মানে একটু স্মুথলি গেলে, কিন্তু সেটা অনেক লংয়ে যাওয়ার সময় 80-90 একদম পারফেক্ট লাগে ক্রুজ করতে। তারপরে হালকা একটু ফিল হয়, যেটা তোমার হয়তো লং ট্যুরে বা লং জার্নিতে বেরোলে তোমার হয়তো একটু বিরক্তিকর লাগতে পারে সেই ব্যাপারটা। এই গাড়ি, এখানে কি লাগছে দেখো, লাভলি। তো এই গাড়িগুলোর, এই যে লং স্ট্রোক গাড়ি, এদের একটা অ্যাডভান্টেজ আছে, কি বলো তো, লং স্ট্রোক মানে তোমার লো এন্ডে টর্কটা বেশ ভালো হয়, টর্ক। তো তার কারণে কি হয়, এই যে দেখো এখন আমি 30-এ যাচ্ছি 4 নাম্বার গিয়ার, ইজিলি আমি 4 নাম্বার গিয়ার থেকে গাড়িটাকে পুল করতে পারবো ইজিলি। মানে তোমাকে তো গিয়ার চেঞ্জ করতে হবে না, ক্রুজ করতে, যে দেখতে পাচ্ছ কোনো নকিং নেই, জাস্ট আমি ফুল থ্রটল দিচ্ছি, সুন্দর গাড়ি কিন্তু উঠে যাচ্ছে। যাদের এই লং স্ট্রোক ইঞ্জিনের ব্যাপারটা পছন্দ তাদের কিন্তু অবভিয়াসলি গাড়িগুলো খুব পছন্দ হবে। আর একটা জিনিস হচ্ছে কমফোর্ট হচ্ছে গাড়িটার দারুণ, মানে সিটটা এতটা ওয়াইড, তোমরা তো দেখেইছো মেটিওরের সিট, পিলিয়ন কমফোর্টটা কম। তার কারণটা আমি আসছি কেন কম, তার দুটো রিজন আছে। তার কারণ হচ্ছে, এক তো এটা ক্রুজার বাইক হওয়ার কারণে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু কম হয়। তো সেই গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা কম হওয়ার কারণে যাতে কোথাও লেগে না যায়, তার জন্য সাসপেনশনটাও না একটু স্টিপ করা হয়। তো তার কারণে পিলিয়নের একটু বেশি প্রবলেম হয়, যে রাইড করে তারও একটু লাগে, কিন্তু পিলিয়নের আরও বেশি লাগে। আর পিলিয়নের সিটটাও একটু ন্যারো, আমি এয়ার সিট ইউজ করি, তো এয়ার সিটে পিলিয়নের অতটা সমস্যা হয় না। কিন্তু ওই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে সাসপেনশন কিন্তু স্টিপ, মানে একদম এক্সট্রিম অফরোড হবে না। আমি তো করে দিই টুকটাক অফরোড, মানে তোমার ম্যাক্সিমামটা অফরোড করার ইচ্ছা থাকে তবে এই বাইকটা কনসিডার আমার মনে হয় না করে বলে এক্সট্রিম অফরোডের ক্ষেত্রে টুকটাক অফরোড আরামসে হবে। একটা জিনিস আমি খেয়াল করেছি, কিছু গাড়ি আছে তাদের শব্দটা, মানে সাইলেন্সারের হয়তো শব্দটা একটু বেশি, হ্যাঁ, কিন্তু মানে বেসটা কম। কিন্তু বেসটা কখন কাজে লাগে জানো তো, মানে তোমাকে গাড়িটার সঙ্গে কানেক্ট করতে বেসটা কাজে লাগে। যে গাড়িটাকে টানছি, মানে এটা চলছে মেশিন, সেটা তুমি ফিল করতে পারছো যে এটা মেশিন চলছে। দেখেছো সৌন্দর্য,
একটা জিনিস কিন্তু খেয়াল রাখবে, এটা তো ক্রুজার বাইক, আপরাইট হ্যান্ডেল ঠিক আছে, কিন্তু পাটা একটু সামনে দিকে, মানে তোমার কোনো পটহোল আর এলে আমি তো একটু উঠে যাই এমনি করে, কিন্তু বেশিক্ষণ তুমি কিন্তু স্যাডেলিং করতে পারবে না, জাস্ট একটু উঠে দাঁড়াতেই পারবে, জাস্ট এই যে উঠে গেলাম, বুঝতে পারছো, উঠে জাস্ট একটুক্ষণ পারবে, কিন্তু তার বেশি পারবে না। আর ওই কারণেই পুরো বডি ওয়েটটা না তোমার ব্যাকে থাকে, তো যখনই কোনো পটহোলে পড়ো তখন ডাইরেক্ট ওটা কিন্তু বডিতে লাগে, তখন ট্রাই করবে একটু স্ট্রেট হয়ে বসার, এইভাবে বডিটাকে স্ট্রেট, কোনো খাল এলে একটু স্ট্রেট করো, ব্যান্ড থাকলে পিঠে লাগতে পারে। তো এগুলো কিন্তু মেটিওরের বলে নয়, যে কোনো ক্রুজার বাইকেরই এই যে স্টিফ সাসপেনশন বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, তো এই ব্যাপারগুলো এগুলো হচ্ছে প্রতিটা ক্রুজার বাইকেরই ডিসঅ্যাডভান্টেজেস, প্রতিটা বাইকেরই থাকে, কিন্তু তুমি এই বাইকে যে কমফোর্টটা পাবে বসে পড়ে রাইড করে, সেটা কিন্তু অন্য বাইকে পাবে না, এটা হচ্ছে ব্যাপার। এরপরে এগুলোই যার যেমন নিড সেই অনুযায়ী বাইকগুলো নেওয়া দরকার, যেমন যাদের ম্যাক্সিমামটা হাইওয়েতে রাইড, টুকটাক অফরোড, টুকটাক এমনি রাস্তায় রাইড, তাদের মেটিওর কোনো প্রবলেম নেই। যদিও মেটিওর আমি মানে মেটিওরটাকে এরকম ডে টু ডে লাইফে ইজিলি ইউজ করা যায়, আমি তো করি, মানে এটা অভ্যাস হয়ে যায় আর কি, টুকটাক লাগে। হ্যাঁ মানে এই যে এগুলো হয়তো তুমি কি আর হিমালয়ান নিলে এই ঝটকাগুলো বুঝতে পারবে, এই যে ছোটো ছোটো খালে পড়ছে, পারবে না, এগুলো কিন্তু মেটিওরে ভালোই বোঝা যাবে। এরপরে কয়েকটা ছোটোখাটো জিনিস যেগুলো তোমাকে মাথায় রাখতে, যেগুলো আমাকে তো যথেষ্ট বিরক্ত করে, আমি তার জন্য ভাবছি কি করব। প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে গাড়িটা মানে কোনো জলের উপর দিয়ে বা ছোট জল এমনি পড়েছে পেরিয়ে গেলেই ওই সামনের চাকা থেকে কিন্তু কাদা ছিটকে পায়ে লাগে, আমার বিরাট বিরক্ত লাগে সেটা। মানে তোমার ড্রেনের জল বেরোচ্ছে, গা স্কিচ করবে যে ওই পা ছিটকে লাগলো। মানে ক্লাসিকে আমি দেখাচ্ছি এখানে দাঁড়িয়ে বলো তোমাদেরকে একটা জিনিস, ও হো জায়গাটা দেখেছো তো, এই যে এই মাঠগার্ডটা দিয়েছে না, ক্লাসিকের মাঠগার্ডটা হচ্ছে এইগুলো পুরো এরকম ঢাকা দেখবে, ক্লাসিকেরটা এটা কিন্তু ওপেন, এইখান থেকে কাদাগুলো ছিটকে ছিটকে ডাইরেক্ট পায়ে লাগে, মানে তুমি যদি কন্টিনিউ বর্ষাকালে রাইড করো তোমার পায়ের এই জায়গাটা পুরো কাদায় ভর্তি হয়ে যাবে। এটা একটা বেশ ভালো রকমের একটা পয়েন্ট, যেটা কিন্তু অনেকেই মিস করে যেতে পারে, তো মিস করো না, এটা কিন্তু মাথায় রাখবে। এখানে একটা ওই মাড প্যাড লাগিয়ে নিলে হয়, কিন্তু এই গাড়িটার সঙ্গে মাড প্যাডটা যাবে কি, যদিও আমি ভেবেছি পরে লাগিয়ে নেবো, কারণ ওইটার থেকে বেটার মাড প্যাড লাগিয়ে নেওয়া। তো এই কয়েকটা ব্যাপার, গাড়িটার পাওয়ার একটু কম ফিল হবে তুমি যখন হাইওয়েতে চালাবে, মনে হবে যে গাড়িটা যদি অ্যাটলিস্ট 110 এরকমে ক্রুজ করা যেত ইজ উইথাউট ভাইব্রেশন, বেশ ভালো। তুমি তো এমনিতে টপ স্পিড রেটের 120 তুলে দিতেই পারবে, কিন্তু 120 তোমার চালাতে ভাল লাগবে না অনেকক্ষণ ধরে, এই যে এগুলোতে ভাইব্রেট করবে প্রচুর। তুমি যদি গ্লাভস শু পরে থাকো প্রপারলি তবে কিছুটা কম ফিল হতে পারে, আদারওয়াইজ কিন্তু ভাইব্রেশন তুমি ফিল করবে। দ্বিতীয় হচ্ছে রয়্যাল এনফিল্ডের আইকনিক মিরর, এ লুজ হবেই, তুমি যাই করে নাও, ঘুরে যাই, কিছু করে না, এটা হ্যাবিচুয়েট হয়ে গেছে আমারও। আর ফিউয়েল গেজের প্রবলেম বলবো না, এটা কিন্তু অনেকেই বলে, আমি লক্ষ্য করেছি ফিউয়েল গেজটা তোমার যদি গাড়ি স্ট্রেট থাকে না, সোজা গাড়ি আছে তাই তো, সোজা গাড়ি থাকা অবস্থায় তোমার কিন্তু প্রবলেম সেরকম লেভেলের হবে না, তার কারণ হচ্ছে তোমার গাড়ি দাঁড়াও এটা বেরিয়ে যায় প্রচুর, এই যে দেখতে পাচ্ছ অফরোড, এই অফরোডগুলো কিন্তু বুঝতে পারছো, আমার কথা শুনে বুঝতে পারছো যে এটা মানে অফরোডে ভালোই তোমাকে জার্ক ফিল করাবে আর কি, যেটা আমি বলছিলাম আর কি। ফিউয়েল গেজ তুমি কোনো জায়গায় গাড়িটাকে রেখেছো সাইড স্ট্যান্ডে হেলি রেখেছো, তখন কিন্তু ফিউয়েল গেজে প্রবলেম হতে পারে, মানে ওর যে ফিউয়েলের ভিতরে যে ফিউয়েল গেজের মিটার বা কিছু আছে সেটা তখন তেলটা নুয়ে থাকে, তো হেলে থাকে, তাই প্রবলেম হয়। গাড়িটা যদি স্ট্রেট অবস্থায় থাকে এবং তুমি যাচ্ছ তখন কিন্তু প্রপারই দেখায় ফিউয়েল গেজ। এই গাড়িতে যেটা আমি সব থেকে বেশি ল্যাক ফিল করেছি না, বিশ্বাস করো, সেটা হচ্ছে 6th গিয়ার। কতবার হয়েছে আমি খেয়ালই করিনি, 5টা গিয়ার পড়ে গেছে, আরেকটা ক্লাচ দেবে ফেলতে গেছি আর নেই গিয়ার, অনেকবার হয়েছে অনেকবার। এই ব্যাপারটা আমি জানি না, এখন তো রিসেন্টলি ওই স্ক্রাম 440টা বেরোলো, ওতে বোর্ডটা বড় করে 6 নম্বর গিয়ারটা বসিয়ে দিয়েছে, আমার মনে হচ্ছিল মেটিওরও ভাই আমার ইঞ্জিনটা নিজে একটু করে দে, একটা গিয়ার বসিয়ে দে, আর একটু রিল্যাক্স ফিল হবে টপ এন্ডে। 120তে হয়তো তুমি উইথাউট ভাইব্রেশন ক্রুজ করতে পারো যদি 6 নম্বর গিয়ারটা থাকতো, এটা খুব প্রয়োজন মনে হয়, খুব প্রয়োজন মনে হয়। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে হেডলাইট। এমনি তো টুকটাক রাস্তায় হেডলাইটটা বেশ ভালো, কিন্তু যখন হাইওয়ে মানে ওই বড় বড় লেনের মানে বেশ কয়েকটা লেন দেওয়া রাস্তায় তুমি যাবে হাইওয়েতে, তখন কি হয় লাইটটা এতটা স্প্রেড করে যায় না, সামনে আর কিছু দেখায় না, বিশেষ করে একটা গাড়ি চলে এলে না আর কিচ্ছু দেখায় না। একটা সব থেকে ভালো যে ব্যাপারটা, রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টার নেই, এরকম জায়গায় গেছি এরকম মনেই হয় না, সব জায়গাতে আমি সার্ভিস সেন্টার পেয়েছি, এবং প্রতিটা জিনিস যেগুলো আমার খারাপ হয়েছে, যেগুলো ধরো রাস্টিং হয়েছে, সব কিন্তু ওয়ারেন্টিতে আমার চেঞ্জ হয়ে গেছে। এই লাস্ট চেঞ্জ করালাম সাইলেন্সার ওয়ারেন্টিতে, ওকে।
তার আগে চেঞ্জ হয়েছে আমার ক্যাটালিটিক কনভার্টার, যেটা মরচে পড়ে গেছিলো। তারপরে চেঞ্জ হয়েছে আমার এখানে ওয়ারিংটা, সেটার একটা শর্টসও আছে, ওটা পুরো চেঞ্জ হয়েছে। ইঞ্জিনে একটা সেন্সার খারাপ হয়েছিল, সেটা পুরো হ্যাঁ খারাপ হয়েছিল, কিন্তু ওরা কিন্তু চেঞ্জ করে দিয়েছে ওয়ারেন্টিতে, পুরো ফ্রি অফ কস্ট। তো সার্ভিস রিলেটেড আমাকে কিন্তু স্যাটিসফাই আপাতত, মানে যেভাবে ওয়ারেন্টিগুলো আমি পেয়েছি। যদিও ওদের প্রবলেম আমার পাওয়ারই কথা, কিন্তু তাও উইথাউট কোনো ঝামেলা। আর তোমাদের তো দেখানোই হয়নি, এই দেখো মিটার 25,858 কিলোমিটার চালিয়ে ফেলেছি, প্রায় 26,000 কিলোমিটার, আর কিছুটা চালালেই। তবে এটার মানে বিশ্বাস করে যতই কমপ্লেন থাক গাড়িটাই, যখন একটু সেই মানে কি বলবো, তুমি বেরিয়েছো বিকালবেলায় একটা ফাঁকা রাস্তায় চালাচ্ছ, একা, পুরো রাস্তায় জ্যাম নেই, একদম জনশূন্য রাস্তা, তখন যে গাড়িটা চালানোর ফিলিংসটা বিশ্বাস করো মন ছুঁয়ে যায়। কোনো নেগেটিভ পয়েন্ট কোনো কিচ্ছু মাথায় আসে না, মনে হয় যে একটা গাড়ি কিনেছি ভাই, যেটা এরকম একটা ফিল দেয়। আর হ্যাঁ, এই বাইকটার কিন্তু একটা ব্যাপার আছে, তোমাদের কিন্তু ভালোই রকম টাকা খোয়াতে পারে, মানে বাইকটা তোমার চালাতেই মন যাবে, মাঝে মধ্যেই মনে হয় বাইকটা নিয়ে বেরিয়ে পড়ি, নেশা হয়ে যাবে কিন্তু সেটা থেকে সাবধান। তো ফাইনালি যদি আমাকে বলার হয় যে মানে কারা কারা বাইকটা কনসিডার করতে পারো, তো বলবো যারা মানে খুবই হাই স্পিড পছন্দ করো না, মোটামুটি যে ন্যাচারাল ফিল করতে করতে 80, 90, 100 স্পিডটা এনাফ, টপ এন্ডটাও তো দরকার নেই, লো এন্ডে এই যে ধুক করতে করতে রাইড করতে পছন্দ করো, নেচারকে ফিল করতে পছন্দ করো, আর মোটামুটি ম্যাক্সিমামটাই হয় তোমার হাইওয়ে ক্রুজিং, টুকটাক অফরোড, দে ক্যান ডেফিনেটলি গো ফর ইট। একদম তারা কিন্তু এটা কনসিডার করতে পারো, নো ডাউট। এই হচ্ছে বিউটি। এই একটা জিনিস তো মিস করে গেছে, একটা পয়েন্ট, ব্রেকিং। ফ্রন্ট ব্রেকটা ভালো, কিন্তু রিয়ার ব্রেকটা ইমপ্রুভমেন্টের দরকার আছে, মানে সামনের ব্রেকটা যথেষ্ট ভালো ধরে, পিছনের ব্রেকটা কিন্তু অতটাও ভালো কাজের নয়। অবশ্যই এই জিনিসটা কনসিডার করবে যে পিছনের ব্রেকটা অত ভালো নেই। গাড়িটা কিন্তু মানে যদি স্পিডে থাকো তাহলে থামতে কিন্তু টাইম লাগে, ভারী গাড়ি ব্রেকিং আর একটু বেটার হতে পারতো, কিন্তু ভারী গাড়ি তো থামতে একটু টাইম লাগে। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমি আর আমার মোটর 26,000 কিলোমিটার জার্নি এই সবে হয়েছে, এখনও হাজার কিলোমিটার যাওয়া বাকি। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।